প্রণয়ের সাত ফোড়ন পর্ব 18। সকালবেলা পুরো গ্রাম নদী ঘোরাঘুরি করার পর 10টার দিকে সবাই চৌধুরী বাড়িতে ফিরে এসেছে। এরপর কিছুক্ষণ পর ফ্রেশ হয়েই গোসলের জন্য ছেলেরা গিয়েছিল চৌধুরী বাড়ির পেছনের সেই বড় পুকুরটায়। চৌধুরী বাড়ি হিসেবে এই পুকুরটাই যেন সিক্তর মানানসই মনে হয়েছে। না হলে সে তো ভেবেছিল এখানে হয়তো পুকুরের বদলে সুইমিং পুলও থাকতে পারে। চৌধুরী বাড়ি হিসেবে তো তেমন কিছুই মেলে না। এদিকে শুভ্র, সাদাব, সিক্ত, তিহান যখন গোসলে ব্যস্ত, সেখানে সানায়া গিয়েছে আরেক কাণ্ড ঘটাতে। পুকুরের পাশে নানান ফলের বড় বড় গাছ লাগানো। তারা চারজন যখন গোসলে ব্যস্ত, ঠিক তখন সানায়া গিয়ে সবার কাপড় অন্য জায়গায় লুকিয়ে ঘরে বসে আছে। এদিকে গোসল শেষে কাপড় না পেয়ে কি এক হুলস্থুল কাণ্ড। গোসলের পর কেউ ফোনও নিয়ে যায়নি, আর বাড়ির পাহারাদারদেরও গোসলের জন্য শুভ্র পুকুরের পাশ থেকে সরিয়ে দিয়েছে। এখন কাপড়ের জন্য কোনো কিছুর উপায় না পেয়ে জোরে জোরে চিল্লাচিল্লির পর কয়েকজন কর্মী এসে বিষয়টি ইয়াসমিনাকে জানালে সে প্রত্যেকের রুম থেকে কাপড় পাঠিয়ে দেয়। এদিকে এসব বিষয়ে মায়া কিংবা হিমা কেউ কিছু জানে না, আর সানায়া তো সাধু সেজে ঘাপটি মেরে তার রুমে বসে আছে। তবে আর কেউ বুঝতে পারুক আর না পারুক, ইয়াসমিনা আর মায়া ঠিকই সন্দেহ করেছে যে এই কাজ সানায়াই করেছে। কিন্তু এটা যদি সবাইকে বলা হয়, তবে আর কেউ কিছু করুক কিংবা না করুক, শুভ্র ঠিকই 2-3টা পানিশমেন্ট ঠিকই দিবে। তারা তারা বিষয়টি বুঝতে পেরেও কিছু বলল না। আর সানায়াকে সন্দেহের কারণ দুটো। একে তো সানায়া ছাড়া সন্দেহ করার মতো তেমন কেউ নেই এই বাড়িতে, আর সানায়াই প্রথমে ইয়াসমিনাকে বলেছিল আজ তারা 3 বান্ধবী পুকুরে গোসল করবে। কিন্তু সেখানে নাচতে নাচতে বাধা দেয় সাদাব আর শুভ্র। আজ মেয়েরা নয়, বরং ছেলেরা পুকুরে গোসল করবে। এই সিদ্ধান্তই তারা সানায়াকে সরাসরি জানিয়ে দেয়। এই সিদ্ধান্তে মায়া কিংবা হিমার আপত্তি না থাকলেও সানায়া মনে মনে প্রচণ্ড ক্ষেপে যায়, আর ফল হিসেবে এই কাজটা করে ফেলে। আগামীকাল ঈদ, আর আজ ইয়াসমিনা সবাইকে ঈদের জামা কথা বললে সবাই জানায় কেউ কেউ ঈদের জামা এনেছে তো কারো কেনা হয়নি। এদিকে ইয়াসমিনা ভাবছে বাড়ির সার্ভেন্টদেরও তাদের পরিবার সহ ঈদের মার্কেট করে দেওয়া হয়েছে, অথচ তার নাতি নাতনিদেরই কোনো ঈদের জামা হয়নি। আরেকটু অবাক হয়েই সবাইকে এক প্রকার আদেশ দিয়েছেন যেন আজই শহরে গিয়ে প্রত্যেকে নিজেদের ঈদের শপিং করে নিয়ে আসে। ইয়াসমিনার কথা মতো সবাই বিকেলেই শহরের দিকে রওনা দিয়েছে। চৌধুরী বাড়ি থেকে শহর বেশি দূরে না হওয়ায় অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গিয়েছে সবাই। সবাই বলতে এখানে তারা 7 জন। ইয়াসমিনাকে সবাই যেতে বলছিল কিন্তু সে আর যায়নি। এদিকে সবাই মনে মনে ভেবে রেখেছে নিজেদের কেনাকাটার পাশাপাশি ইয়াসমিনার জন্য কেনাকাটা করে নিয়ে যাবে। গাড়ি থেকে নেমেই শহরের সবচেয়ে বড় শপিং মলে চলে গেল তারা সবাই। এরপর 3 বান্ধবী চলে গেল 3য় তলার মেয়েদের কেনাকাটার ফ্লোরে, আর ছেলেরা নিচতলায় অর্থাৎ 2য় তলায়। ছেলেদের মাঝে তিহান ছাড়া মোটামুটি সবার কেনাকাটাই আধ ঘন্টার মধ্যে শেষ। সাদাব একটা মিন্ট কালারের পাঞ্জাবি, অফ হোয়াইট কালারের জুতো আর পাঞ্জাবির সাথে ম্যাচ করে মিন্ট কালারের ব্যান্ডের ওয়াচ নিয়েছে। আর সিক্ত পছন্দের কালার যেহেতু কালো, তাই পছন্দ মতো একটা সামান্য সোনালি রঙের সুতোয় কাজ করা কালো পাঞ্জাবি, সাথে ক্রোকোডাইল স্কিনের ব্র্যান্ডের ব্ল্যাক ওয়াচ, কালো সানগ্লাস আর কালো রঙের জুতো। এদিকে শুভ্র তার নিজ পছন্দ অনুযায়ী একদম হালকা মেরুন কালারের মধ্যে সাদা সুতোয় কাজ করা পাঞ্জাবি, সাথে সাদা রঙের ব্র্যান্ডের হ্যান্ড ওয়াচ আর হোয়াইট কালারের জুতো, সাথে 2টো সানগ্লাস পছন্দ হওয়ায় সেগুলোও নিয়ে নিয়েছে।
এছাড়া প্রত্যেকেই এমনিতে পরার জন্য ব্র্যান্ডের কিছু অর্ডিনারি টি শার্ট আর স্ন্যাকার্স নিয়েছে। এই জিনিসগুলো তিহান সবাই নিলেও তিহান ঈদের জন্য মেন ড্রেসটাই পছন্দ করতে পারেনি। মেরুন কিংবা পার্পেল এসব কালার শুভ্রর প্রিয় না হলেও তিহানের ফেভারিট, কিন্তু শুভ্রর চোখে তার নেওয়া পাঞ্জাবিটা বেশি ভালো লেগেছিল বিধায় সে সেটা প্রথমেই নিয়ে নেয়। এদিকে তিহানের শপিং করতে কিংবা কোনো কিছু কিনতে গেলে সাধারণত মেয়েদের যেমন সময় লাগে তার ঠিক তেমনই প্রচুর সময় লেগে যায়। আর শুভ্র পছন্দ করা পাঞ্জাবিটা তারও পছন্দ হলে সেটা আর নিতে না পারায় এখন আর কোনোটাই পছন্দ হচ্ছে না। দ্বিতীয় ফ্লোরের সবগুলো পারলে পুরো শপিং মলের সবগুলো পাঞ্জাবির দোকান ঘোরা শেষ, অথচ এখনো কিছু ঠিকভাবে পছন্দ করতে পারেনি। আর সে শেলাকে বলবে তার মেরুন কালারের কিংবা শুভ্রর মতোই পাঞ্জাবি চাই, সেটাই বলতে পারছে না, কারণ তার পাশেই শুভ্র আছে। কাজটা করলে বিষয়টি এমনিতেও খারাপ লাগবে। এদিকে তিহান এতক্ষণ সময় নিয়ে যখন কিছু পছন্দ করতে পারলো না তাতে মোটামুটি সবাই অনেকটা বিরক্তই। এদিকে শুভ্র কিছু বলতেও পারছে না, আবার এখানে শুধু শুধু বসে থাকতেও ভালো লাগছে না। তিহানের উদ্দেশ্যে বলল, আচ্ছা তোমার যেহেতু চয়েস করতে এত টাইম লাগছে তাহলে আমি বরং একটু ওপর তলায় ঘুরে আসি, দেখি মায়াদের কত দূর হলো, আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। শুভ্র কথাটা শেষ করে আর দেরি করলো না, বরং তাড়াতাড়ি মায়াদের ফ্লোরে চলে গেল। এদিকে সাদা পার শিখতেও অনেকটা বিরক্ত লাগছে, যদিও তারা তিহানের এই স্বভাবের সাথে আগে থেকেই অভ্যস্ত। তাই শিখতো সাদাব দুজনেই বলল, তিহান তুই থাক, আমরাও একটু ওপরের ফ্লোর থেকে ঘুরে আসি। এতে তিহানও তেমন অসম্মতি জানালো না, বরং মনে মনে খুশি হলো। এখন সোলারকে বলে মনের মতো পাঞ্জাবি খুঁজে নেওয়া যাবে। থার্ড ফ্লোরে প্রথমে শুভ্র গিয়েই দেখলো সানায়া আর হিমা পুরো যুদ্ধ লাগিয়ে দিয়েছে জামা খুঁজতে নিয়ে। কোনটা নিবে না নিবে কিছুই বুঝতে পারছে না, শুধু সেলারদের একবার এটা দেখাতে বলছে তো আরেকবার ওটা। শুভ্র ধারণা করেছিল যে এমনটাই হবে, এদের থেকে এর চেয়ে ভালো কিছু আশা করাটাই বেকার। তবে আশেপাশে কোথাও মায়াকে দেখতে না পেরে সানায়াদের কাছে চলে গিয়ে প্রথমে মায়ার কথা জিজ্ঞেস করলে তারা দুজন বলল মায়া ওর ড্রেস সিলেক্ট করে পাশের ঘড়ির দোকানে গিয়েছে, এমনিতেই ওর সব কেনাকাটাই শেষ। এদিকে সিক্ত আর সাদাবও চলে এসেছে। সাদাব গিয়ে আস্তে করে সানায়ার পাশে দাঁড়ালো, ওর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে, কিন্তু সিক্ত দোকানের ভেতরে ঢোকার বাম পাশে দিকে এগুতেই হুট করে দাঁড়িয়ে পড়ল। কারণ একটাই, দূরে দাঁড়িয়ে থাকা এক মানবাকৃতির ম্যানিকুইনের গায়ে পরানো উজ্জ্বল সোনালি সুতোর হালকা কাজ করা বিশাল ঘেরওয়ালা আনারকলি গাউন দেখে হুট করে ড্রেসটা সিক্তর এত পছন্দ হয়েছে যে তা বলার মতো না। তবে অদ্ভুত বিষয়, সিক্তর ড্রেসটা দেখার পরেই হঠাৎ তার কল্পনায় মায়াকে এই ড্রেসে দেখছিল। হুট করেই মনে হলো এই ড্রেসটা মায়ার জন্যই বেস্ট হবে। আশেপাশে মায়াকে মনের অজান্তেই খোঁজার পর মনে হলো একটু আগেই সানায়া বলছিল মায়া নাকি অন্য দোকানে গিয়েছে। মনে মনে ভাবলো এটাই সুযোগ, ড্রেসটা নিয়ে মায়াকে গিফট দেওয়া যাবে, যদিও পরে তো পড়বে, না পড়লে রেখে দেবে, সমস্যা কি। সিক্ত মুচকি হেসে দোকানের বাম পাশটায় গিয়ে দোকানদারকে জামাটা নেওয়ার কথা জিজ্ঞেস করলে দোকানদার বলে, সরি স্যার, ড্রেসটা একজনে পছন্দ করে রেখে গিয়েছে, সে যতক্ষণ পর্যন্ত না এসে বলবে সে এই ড্রেসটা নেবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই ড্রেসটা কাউকে দিতে পারবো না। সিক্তর আশাহত হয়ে প্রথমে মেজাজ খারাপ করে মনে মনে বলল, ইস, আর একটু আগে আসলেই হতো। তবে পরক্ষণেই মনে হলো ড্রেসটা তো শুধু একজনে পছন্দ করে রেখে গিয়েছে, কিনে তো নিয়ে যায়নি। এরপর সেলারকে বলল, আমি তোমাকে এই ড্রেসটার ডাবল পেমেন্ট করব, এখন বলুন এই ড্রেসটা আপনি আমাকে দেবেন কি না। সেলার মুচকি হেসে বলল, না স্যার, এটা পসিবল না।
এদিকে সেলার যতবারই মুচকি হাসছে ততবারই যেন সিক্তর মেজাজ আসমানের উপরে উঠে যাচ্ছে। সিক্ত এবার ভারী কণ্ঠে বলল, ট্রিপল পেমেন্ট করব, এবার বলেন কি করবেন? সরি স্যার, এবার আপনি যদি এই ড্রেসটার জন্য আপনার পুরো ব্যাংক ব্যালেন্সও পেমেন্ট করে দেন, তবু এই ড্রেসটা আমি আপনাকে দিতে পারবো না, কারণ এই ড্রেসটা এমন একজন সিলেক্ট করেছেন যে সে ফিরে আসার পর যদি তাকে আমরা এই ড্রেসটা না দিতে পারি তবে আমার তো চাকরিটা যাবেই, সাথে আমাদের পুরো শপথ সবটাকে চাইলেই তারা এই শপিং মল থেকে বের করে দিতে পারে। আর যদি তাদের ইচ্ছে হয় তো এই ছোট কারণে জেলও খাটতে হতে পারে আমার। সিক্ত কিছুটা অবাক হলো, এইটুকু বিষয়ে কাউকে আবার জেলেও খাটতে হবে নাকি? তাই কিছুটা কৌতূহল নিয়ে সেলারকে বলল, আপনার এই কাস্টমার দেশের প্রেসিডেন্টের আত্মীয় নাকি? সেলারটা মুচকি হেসে বলল, তিনি প্রেসিডেন্টের আত্মীয় তো না, তবে শুনেছি তিনি এই পুরো শপিং মল সহ আশেপাশের আর কয়েকটি শপিং মলের ওনাদের মেয়ে। সিক্ত এবার বিষয়টি বুঝতে পারলো লোকটা এত কেন ভয় পাচ্ছে, তবে মনে মনে অনেকটা মেজাজ খারাপ হলো, যে কারণে মনে মনে বলল, কপাল করে আজকেই এই ওনারের মেয়েকে আসতে হলো, যত সব। স্যার আর কিছু লাগবে না? এটার কি আর কোনো পিস নেই? নো স্যার, এটার জাস্ট এক পিসই আছে, যেটা কিনা ম্যামের সাইজের সাথেও মিলে গিয়েছে। সিক্ত একটা দীর্ঘশ্বাস ফেলে ওখান থেকে সরে আসলো। শুভ্র এদিকে কয়েকটা ড্রেস সানায়াকে চুজ করে দিলেও একটাও সানায়ার মনের মতো হলো না। এদিকে হিমাও একই কাহিনী, বেচারির নিজের কিছু পছন্দ হচ্ছে না দেখে সানায়ার দিকেই তাকিয়ে আছে। যদি শুভ্র ভাইয়ের পছন্দ মতো সানায়া একটা পছন্দ করে নেয় তো তাহলে সেও সেম ড্রেস নিয়ে যাবে। এদিকে যখন সানায়ার কোনোটাই পছন্দ হলো না তখন হিমাও হতাশ হলো। শুভ্র এবার সানায়াকে বলল, এখন বল কি করবি, একটাও তো পছন্দ করলি না। সানায়া ঠোঁট উল্টে শুভ্রের দিকে হতাশ মুখে তাকালো। এদিকে সাদাব সানায়ার অনেকটা দূরত্ব বজায় রেখে পাশ থেকে এদের কাণ্ড কারখানা দেখছে। আবার মনে মনে সেও সানায়ার জন্য ড্রেস পছন্দ করছে, তবে পাশে মেয়ের সম্পর্কের এত বড় ভাই থাকতে আর কোনো কিছু বলার সাহস হচ্ছে না। না দোকানদারের তার পছন্দের ড্রেসের কথা বলতে পারছে, না সানায়াকে শুধু অপেক্ষা করছে শুভ্র সরে যাওয়ার। এরই মাঝে শুভ্র তার বাম পাশে থাকা হিমার উদ্দেশ্যে বলল, কিরে তোরও দেখছি একই কাহিনী, মায়াবাদে তোরা একটা মানুষ হতে পারলি না। এই বলে সে হিমার কাছে চলে গেল। যেতেই হিমা বলল, তোমাকে কে বললো মায়া মানুষ হয়েছে? ও তো একটা এলিয়েন। দোকানে ঢোকার সাথে সাথেই দু মিনিটের মধ্যেই আশেপাশে একবার তাকে ড্রেস পছন্দ করে নিয়েছে। আবার জুতো কেনার শেষ ওর, মেয়ে হওয়ার পরেও ও এমন কাজকর্ম দেখে ওকে মানুষ বলছো কি করে? মানুষ তো হলাম আমরা, একদম খাঁটি মেয়ে মানুষ। কথাটা বলেই হিমা ফিক করে মুচকি হাসতে লাগলো। আর শুভ্র ব্যঙ্গ করে বলল, নাচতে না জানলে উঠান বাঁকা, তোদের অবস্থাও এক। এক কাজের কথা বল, জামা কি পছন্দ হয়েছে? না ভাইয়া, একটাও পছন্দ হচ্ছে না। আমি তো ভেবেছিলাম সানায়া যেটা নিবে সেটাও আমি আরেকটা কপি নিয়ে যাব, এখন দেখছি ওরও কিছু পছন্দ হয়নি। শুভ্র হিমার মাথার পেছনে একটা বাড়ি দিয়ে বলল, গাধি একটা, ও এক গাধি আর তুই ওর চেয়েও বড় গাধি। হিমার এবার শুভ্রর দিকে ঠোঁট উল্টে তাকালে শুভ্র বলতে লাগলো, এভাবে ঢং করবি না, আমার এসব বিরক্ত লাগে। এরপর আবার শুভ্র পেছনে থাকা সানায়া আর তার সাথে থাকা দুজনের উদ্দেশ্যেই বলে, সানায়া তুই তো আমার এখানেও একটা পছন্দ করিসনি, ইটস ওকে। তবে আমি হিমার ড্রেস পছন্দ করার পরেও যদি তোর ড্রেস পছন্দ না হয় তবে তোর আর শপিং করার কোনো দরকার নেই, খালি হাতেই বাড়ি ফিরবি। এখন কি করবি তাড়াতাড়ি কর। আর তুই হিমা, যদি ড্রেস চুজ নাই করতে পারিস
তাহলে হয় আমার পছন্দ করা কোনো ড্রেস কিনেই বাড়ি ফিরবি, না হলে তুই তোর পছন্দ মতো ড্রেস কিনবি। কিন্তু সময় মাত্র 10 মিনিট, বাকিটা সানায়ার মতোই। হিমা আকপাস বেশি না ভেবে শুভ্রকে বলল, ভাইয়া তুমি পছন্দ করে দাও, এত কম টাইমে হবে না আমার। শুভ্র ভারী কণ্ঠে বলল, সত্যি আমি পছন্দ করব, নাকি আবার সানায়ের মতো কাহিনী করবে? না না, তুমি যেটা পছন্দ করে দেবে সেটাই ফাইনাল। ঠিক আছে। আশেপাশে একটু তাকাতেই হুট করে শুভ্রর নজর পড়ে গেল হালকা মেরুন আর সাদা কালারের কম্বিনেশনের একটা গাউনের উপর। অনেকটা অনারকলি টাইপেরই ড্রেসটা, সাথে সেলোয়ার আর দোপাট্টাও হয়েছে। তার হুট করেই মনে হলো আজ তো সে এই কালারেরই পাঞ্জাবি নিয়েছে, দুটো তো একদম ম্যাচ হয়ে গেল। আজ হঠাৎ তো মেরুন কালারটা বেশি পছন্দ হচ্ছে কেন কে জানে। এরপর আর বেশি ভাবলো না। ড্রেসটা হিমাকে দেখাতেই সে প্রফুল্ল মুখে বলল, আরে ভাইয়া তোমার চয়েস তো জোস। শুভ্র জামাটা একবার হিমার সামনে বরাবর করে চোখ ছোট ছোট করে বলল, সত্যি বলছিস পছন্দ হয়েছে তো? পছন্দ হয়েছে মানে সুপার ডুপার, জামাটা তো আমার সামনেই ছিল, আমার কেন নজর পড়লো না? শুভ্র জামাটা দোকানদারকে প্যাক করে দিতে বলে হিমাকে বলল, কারণ তুই একটা গাধি, সাথেই তো তোকে তখন গাধি বললাম না? হিমা প্রথমে একটু মুখ ভার করলেও পরক্ষণেই মুচকি হেসেছিল। ওর হাসি দেখে শুভ্র হেসে ফেলল, তার সাথে তার টোল দুটো স্পষ্ট ভেসে উঠল। এদিকে শুভ্র বলেছে সানায়ের কাছে টাইম আছে 10 মিনিট। হিমার যদি এই টাইমের না হয় তবে তার কিভাবে সম্ভব? যে যত দূর জানে, শুভ্র যখন বলেছে তখন সে চাইলে তাকে খালি হাতেই বাড়ি নিয়ে যাবে। তার মাথায় কাজ করছে না কি করবে। এরই মাঝে পাশ থেকে সাদাব সানায়ের কাছে এগিয়ে আসলো। এতক্ষণ সে শুভ্রর দূরে পরক্ষণে অপেক্ষায় ছিল। যেই শুভ্র হিমার দিকে মন দিয়েছে, আর সে দেরি করেনি। তার পছন্দ করা ড্রেসটি সেলারকে ইশারা দিয়ে নিজের কাছে এনে চুপ করে সানায়ার হাতে ধরিয়ে দিল। হুট করে হাতে কোনো কিছুর ছোঁয়ার অনুভূতি হওয়ায় সাথে সাথে পাশ ফিরে তাকিয়ে সাদাবকে দেখে কিছুটা চমকে উঠলেও সাদাব যখন হাতের দিকে ইশারা করে তখন জামাটা নজরে পড়ায় সানায়া মুচকি হেসে ফেলে। সানায়ার পাশাপাশি সাদাবও মুচকি হেসে সানায়ার পাশ থেকে সরে আসে। সানায়ার ড্রেসটা নিজের গায়ের সাথে ধরে মিররে নিজেকে দেখতেই আবারও মুচকি হেসে উঠল। সাদাবের চয়েস একদমই তার মনের মতো হয়েছে। হালকা মিন্ট আর সাদা কালারের কম্বিনেশনের তৈরি গাউনটা সত্যি অসাধারণ। যাক, অবশেষে এবার আর তাকে খালি হাতে ফিরতে হবে না। এরই মাঝে হিমার শুভ্র সানার দিকে এগিয়ে এলো আর শুভ্র সানার উদ্দেশ্যে বলল, কিরে তোর কি অবস্থা? হিমার ড্রেস কিন্তু চয়েস করা শেষ, এবার খালি আমারটা পছন্দ করা শেষ। সানায়া প্রফুল্ল মুখে কথাটা বললে শুভ্র বলল, বলিস কি? আমি তো ভাবছিলাম আজ সারা রাতই লেগে যাবে। লাগলে কি আর তুমি এখানে থাকতে? সেটা ঠিক, তোকে এখানেই রেখে সবাই বাড়ি চলে যেতাম। সানায়া ঠোঁট উল্টিয়ে চোখ ছোট ছোট করে শুভ্রর দিকে তাকিয়ে থাকলে শুভ্র বলল, হয়েছে আর ঢং করতে হবে না, তাহলে কেনাকাটা শেষ, চল এখন বাড়ি যাই। শুভ্রর কথায় যেন সানায়ার হিমা আকাশ থেকে পড়ল। আশ্চর্য ভঙ্গিতে বলল, কি বলছো এইসব? আমাদের দুজনের তো শুধু ড্রেসটা হয়েছে, আর বাকি জিনিস কে কিনবে? শুভ্র বিরক্ত হয়ে কিছু বলবে তার আগেই ভাবলো এমনিতেই আরও কিছু কেনাকাটা মেয়েদের করাই উচিত। আবার মনোরম মতো শপিং না হলে দিদুনের কাছে গিয়ে আমার নামে বিচার দিবে ছাগলগুলো। শুভ্র কিছুক্ষণ ভেবে ভারিক্কি কণ্ঠে সানায়ার হিমার উদ্দেশ্যে বলল, দেখ সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। তোদের বাবা মায়ের বাসায় যেতে চেয়েছিলি, সেটাও আজ হবে না। কাল ঈদের দিনে একবারই যাস, আর এখন তোদের কাছে আর
আধ ঘন্টা টাইম দিচ্ছি, এরই মধ্যে যার যা কেনাকাটা করার দরকার কিনে নে। এরপর আর হাতে পায়ে ধরলেও আমি আর থাকছি না। প্রয়োজনে তোদের এখানে ফেলে রেখেই আমরা চলে যাব। শুভ্রর কথা শুনে সানায়া আর হিমার ভিমরি খাওয়ার মতো অবস্থা। আর দেরি না করে যে যার মতো ছুটে গেল জুয়েলারি, অর্নামেন্টস আর জুতোর দোকানে। জুতো কিনতে তেমন দেরি না হলেও কসমেটিক্স আর জুয়েলারিতে এদের পাক্কা বেশি সময় লাগবে। মায়া যেহেতু সাজগোজ তেমন করে না, তাই এসব কোনো কিছু সে কিনেওনি। তেমন প্রয়োজন পড়লে সানায়ার হিমার কাছ থেকেই নেওয়া যাবে এই আশায়। এদিকে সানায়ার হিমা যখন দৌড়াদৌড়ি করে অন্য শপে চলে গেল, তখন শুভ্র বলল, এই মায়া এত দেরি করছে কেন? ওর শপিং শেষ হলে তো শুধু ঘোরের জন্য এত দেরি করার কথা না। এরই মাঝে সিক্ত এসে সাদাব আর শুভ্রর মাঝে উপস্থিত হলে সাদাব বলল, কিরে, তুই ওই কোনায় কি করছিলি? যেহেতু কিছুটা মেজাজ এমনিতেই খারাপ হয়ে আছে, তাই অনেকটা ভারিক্কি কণ্ঠেই বলল, দরকার ছিল। শুভ্র তখন বলল, আমি বরং মায়াকে ফোন দেই, ও তো দেরি করে কেন করছে তাই বুঝতে পারছি না। শুভ্র ফোন করলে মায়ার ফোন রিং হলেও মায়া ফোন ধরল না। তাতে কিছুটা বিরক্ত হয়ে বলল, এই মায়াও দিন দিন কেয়ারলেস হয়ে যাচ্ছে। নিশ্চিত কোনো ফোনও সাইলেন্ট করে রেখেছে। সব কিছু দেখার পর সিক্ত বলল, আমি গিয়ে তাহলে দেখে আসছি। না মানে আমারও একটু দরকার ছিল, যদি ওকে দেখতে পাই তো নিয়ে আসবো। আর এমনিতেও আমার টাইম সেন্স যথেষ্ট ভালো, একটু পর এমনিতেই চলে আসবো। তা ঠিক, তবে এই ফোন সাইলেন্ট করার বাজে অভ্যাসটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে মায়ার। দুনিয়াতে মনে হয় ওই একটা মানুষ যার কাছে ফোন একটা ইউজলেস অপদার্থ। প্রায় আধা ঘন্টা পর সিক্ত ফিরে এসে দেখে মায়া সহ সানায়া, হিমা আর তিহানও তার শপিং শেষ করে ফিরে এসেছে। আর এতক্ষণ পরে প্রত্যেকেই সিক্তর জন্যই ওয়েট করছিল। ও মায়াকে খুঁজতে গিয়ে কই চলে গিয়েছিল কে জানে, তবে তার সাথে মায়ার দেখাই হয়নি। সিক্ত যাওয়ার কিছুক্ষণ পরেই মায়া চলে আসে। ওর ফোন সাইলেন্ট ছিল ঠিকই, কিন্তু ওর দেরি হওয়ার কারণ মায়া ঘড়ি কেনা শেষ করে ইয়াসমিনার জন্য কেনাকাটা করতে চলে গিয়েছিল বিধায় ফিরতে তার এত দেরি। এদিকে তিহান, হিমা আর সানায়াও তাদের মনের মতো শপিং করতে পেরে তারাও মহা খুশি। কিন্তু সিক্তর এত দেরি কেন হলো তা কেউ বুঝতে পারলো না। তবে ওর বাম হাতে কিছু একটা ছিল যা সাদাব, শুভ্রর আর মায়ের চোখে পড়ে। সিক্তকে দেখে মনে হচ্ছিল যেন কাগজে পেঁচানো জিনিসটা সে লুকোনোর চেষ্টা করছে, তবে পুরোপুরিভাবে নয়। তিনজনে বিষয়টা লক্ষ্য করলেও সাদাব কৌতূহল নিয়ে সিক্তকে উদ্দেশ্য করে বলল, ওই তুই কি লুকাচ্ছিস রে? কই গিয়েছিলি তুই? হুট করে সিক্তর মুখ গম্ভীর হয়ে গেল এবং সাদাবকে বলল, আজব তো, লুকাবো কেন? দেখানোর হলে তো তোকে দেখাতামই। আর এখন অনেকটা রাত হয়ে গিয়েছে, তাড়াতাড়ি বাড়ি না ফিরলে আবার প্রবলেম হয়ে যাবে। সাদাব শব্দহীনভাবে দাঁত কেলিয়ে হেসে বলল, কিরে, তুই আবার ভয় পাচ্ছিস নাকি? সিক্ত কপালে অনেকটা ভাঁজ ফেলে বলল, আমাদের সাথে তিনটে মেয়ে আছে, এটা ভুলে গেছিস নাকি? রিডিকিউলাস, মেয়ে আছে তো কি হয়েছে? মায়া কি জিনিস তা ভুলে গেছিস নাকি? তবে বাকি দুটোর গ্যারান্টি দিতে পারবো না। সিক্ত কিছু বলবে তার আগেই সাদাপের কথা শুনে সানায়ার হিমার তেড়ে ওঠার পূর্বাভাস দেখে শুভ্র বলল, তোদের বাকি মারামারি ঝাড়াঝাড়ি বাড়িতে গিয়ে করিস, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। আমি পেমেন্ট করে দিয়েছি, এখন আরামসে বাড়িতে গিয়ে একটু ঘুম দেব। শুভ্রর কথা শুনে সানায়া আর হিমা একে অপরের দিকে তাকিয়ে হালকা বাঁকা হেসে মনে মনে বলল, তোমার ঘুম আমরা ছাড়াচ্ছি ব্রো। আজকের সব ঈদের কেনাকাটার পুরো পেমেন্ট ইয়াসমিনার পক্ষ থেকে ছিল। ইয়াসমিনা সবার বড় ছেলে শুভ্রকে একটা পুরো 10 লাখ টাকার পেমেন্ট কার্ড দিয়ে শপিং করতে পাঠিয়েছিল। তবে আজকে 7 জনের সব শপিং শেষে প্রায় 6.5 লক্ষ টাকার খরচ হয়েছে। সবার সব কেনাকাটা শেষে
প্রত্যেকেই রাস্তায় দাঁড় করিয়ে রাখা তাদের নিজস্ব কারে বসে রয়েছে। আসার সময় ড্রাইভিংয়ে শুভ্র করেছে, আর এবার সিক্ত করবে ঠিক করেছে। আসা যাওয়া প্রত্যেকবারই ড্রাইভিং সিটের পাশের সিটটায় মায়া বসেছে, তাই এবার সিক্তর সাথেই তাকে বসতে হলো। আর মাঝের সিটটায় সানায়া আর হিমা, আর একেবারের পেছনের সিটে সাদাব, তিহান আর শুভ্র। তবে এই মুহূর্তে গাড়িতে শুভ্র নেই, আর সবাই তার জন্যই অপেক্ষা করছে। হঠাৎ গাড়িতে ওঠার পরে আবার নেমে গিয়ে যাওয়ার আগে সবাইকে বলল, একটা ছোট্ট কাজ আছে, 5 মিনিটের মধ্যে এসে পড়বে। সবাই ঘড়ি ধরে 5 মিনিট অপেক্ষা করতেই শুভ্র ফিরে এসে গাড়িতে বসে পড়ে তার হাতে থাকা অনেকগুলো কোন আইসক্রিমের প্যাকেটটা হাতে দিয়ে কিছুটা উপরে ধরে বলল, সারপ্রাইজ। শুভ্র সবার জন্য আইসক্রিম আনতে গিয়েছিল, তা দেখে সবাই খুশি হলেও সানায়া আর হিমা খুশিতে গাড়ির মধ্যে চিৎকার দিয়ে উঠল। যা শুনে বিরক্তিতে শুভ্র বলল, গাধীগুলো চিল্লাস না, তোদের জন্য এখন বুড়ো বয়সে ভণ্ডামি করতে হচ্ছে। ওর কথা শুনে সবাই হেসে দিল, তবে পাশ থেকে সাদাব হেসে বলল, কি বলেন ভাই, এখনো তো বিয়েটাই করলেন না। সাদাবের কথায় শুভ্র কিছু বলবে তার আগেই সামনে থেকে হিমা বলল, সাদাব ভাইয়া, শুভ্র ভাই এসব কেন বলছে বুঝছেন না? তার বিয়ে করার এবার শখ হয়েছে, তাড়াতাড়ি এবার তার বিয়ের ব্যবস্থা করতে হবে, বাড়ি গিয়ে পাক্কা দিদুনকে জানাতে হবে। হিমার কথা শুনে পেছন থেকে হিমার মাথায় বাড়ি দিল। শুভ্র বলল, তোর মুখেও দেখি এখন খই ফুটতে শুরু করেছে। আমি কোন কথায় তোর এমনটা মনে হলো বল? আর বিয়ে কি আমায় তুই করবি গাধী? শুভ্রর কথা শুনে হিমা মজা করতে করতে বলল, আসছে, তোমায় কেন বিয়ে করতে যাব? তোমার আমার জামাই হবে একদম হিরোর মতো, তোমার মতো বইরা বেডা না। হিমার কথা শুনে শুভ্র মজা করে হেসে হেসে বলল, ওরে, আমি এখনো মাস্টার্স শেষ করলাম না, তার আগেই বুড়া বলা শুরু করলে, যা অভিশাপ দিলাম, দেখিস তোর কপালে আমার মতোই বুইড়া জুটবে। ছি, এমন অভিশাপ কেন দাও? তাহলে আমি আর বিয়েই করব না। আর নিজেরে তো প্রথমে বুড়া তুমি বলেছ, আমি না। এই বয়সে আমারে বুড়া খালি আমি, আর আমার বউয়ের বলার অধিকার আছে, তুই বলবি কেন? আর এতগুলো বড় ভাইয়ের মধ্যে নিজের বিয়ে নিয়ে কথা বলছিস, লজ্জা করছে না? যাক বাবা, আমি আবার কি করলাম? তুমিই তো। বড়দের সাথে তর্ক না করে আইসক্রিমগুলো একে একে সবাইকে দিয়ে দে, না হলে তোর আজাইরা পেঁচাল শুনে আইসক্রিমগুলো বিরক্তিতে এমনিতেই গলে যাবে। শুভ্র আর সাদাব তিহানের জন্য 3টা আইসক্রিম ভাগাভাগি করে নিয়ে বাকিগুলো হিমার দিকে এগিয়ে দিল। সেগুলো হিমার মুখ ভার করে নিয়ে একে একে সে সানায়া আর মায়াকে দেওয়ার পর বিপত্তি বাঁধল সিক্তকে দিতে গিয়ে। শুভ্র গাড়িতে ওঠার সাথে সাথেই সিক্ত বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এমনি সময়ে সে নিজে ড্রাইভ করছে, এক হাত দিয়েই উড়াধুরা গাড়ি চালিয়ে ফেলে, কিন্তু এখন সে একা নয়, তার সাথে এতগুলো মানুষ আছে যাদেরকে সুস্থভাবে বাড়িতে পৌঁছে দেওয়াটা তার এখন দায়িত্ব। একটা আইসক্রিম খাওয়ার জন্য তো কোনো বেখেয়ালি কাজ করা যায় না। তাই হিমা আইসক্রিম দিতে গিয়ে কি করবে তা বুঝতে না পেরে যখন বলল, সিক্ত ভাইয়া কিভাবে আইসক্রিম খাবে, উনি তো ড্রাইভিং করছে। এটা শুনে সিক্ত বলল, ওটা রেখে দাও, বাড়িতে গিয়ে ফ্রিজে রেখে দিও, পরে খেয়ে নেবনি। ওদের কথা শুনে পেছন থেকে শুভ্র বলল, ও শিট, আমার তো মনেই ছিল না সিক্ত ড্রাইভ করবে। শুভ্রর কথা শুনে সামনের দিকে থেকে সিক্ত মুচকি হেসে বলল, ইটস ওকে ব্রো। তবে এরই মাঝে সানায়া আইসক্রিম খেতে খেতে বলল, এতে এত কথার কি আছে? মায়া আছে কোন কাজে? ও ভাইয়াকে খাইয়ে দিলেই তো হয়, আইসক্রিম তো। আর এমনিতেও আইসক্রিম আর বাড়ি পর্যন্ত আস্ত নিয়ে যাবে না, একটু পরেই সব গলে যাবে। আনমনে সানায়া বক বক করে তার মনের কথাগুলো বললেও
সিক্ত ড্রাইভ করতে করতেই মৃদু কেসে উঠল। ওর কাশির শব্দ শুনে মায়া পাশে তাকিয়ে সিক্তকে দেখে, আবার সামনের দিকে তাকালো, সাথে অল্প অল্প করে আইসক্রিমও খেতে লাগলো। এদিকে সিক্ত আর চোখেই সবটাই দেখলো। পেছনে বসে থাকা শুভ্র বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিল, আর হঠাৎই হাসতে হাসতে বলল, তুই আর কোনো মানুষ পেলি না সানায়া, শেষে কিনা এই শাকচুন্নিটা খাইয়ে দিবে। তুই জানিস মায়ার সবচেয়ে বড় বিরক্তির বিষয় কি? সাইড থেকে সাদাব বলল, কি? ওর খাওয়ার সময় সময় কোনো কিছু করা কিংবা কাউকে খাইয়ে দেওয়া। মোট কথা, খাওয়ার সময় ও ডিস্টার্ব হওয়াটাই ওর সবচেয়ে বড় বিরক্তিকর বিষয়। লাইক শাকচুন্নি। আর ফোন কিংবা টিভি দেখে খাওয়ার কথা না হয় বাদই দিলাম। ছোটবেলাতে আমি আমার রুমে বসে বসে কার্টুন দেখে ভাত খাচ্ছিলাম। শাকচুন্নিটা আমার বাড়িতে এসে আমার সামনেই আমার টিভিটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিল। কারণ জিজ্ঞেস করলে বলেছিল ওর নাকি এসব ভালো লাগে না, আর ওর সামনে এসব কেউ করুক সেটাও তার পছন্দ ছিল না। আবার ওর সামনে যদি কোনো বাচ্চাকে কেউ খাইয়ে দিত তাহলে ওতে ওর সমস্যা ছিল। ওই বাচ্চাকে জোর করেই নিজের হাত দিয়েই খাইয়ে ছাড়তো। আমার নিজেরও মাথায় ঢুকতো না ও এসব কেন করতো। তবে ওর অভ্যাসগুলো কিন্তু খারাপ না, বরং অনেক ভালো। তবে ওর পদ্ধতিটা ভালো ছিল না, এই আর কি। এদিকে মায়ের সম্পর্কে কিছুটা ধারণা সানায়ার হিমার থাকলেও তাদের পাশাপাশি বাকি সবারই মায়ের এই সব কাহিনী শুনে অনেকটা অবাক হলো। তবে সিক্ত বিষয়টি প্রথমে সবার মতো উপভোগ করলেও শুভ্রর একটা কথাই মনে মনে অনেকটা বিরক্তি নিয়ে বলতে লাগলো, প্রথমে তো ঠিকই বলছিল বেটা, হঠাৎ শাকচুন্নি বলার কি দরকার ছিল? মায়ারে শাকচুন্নি শুধু আমি বলবো? আমি কি তোদের মতো ঢং করো মেহু বলবো বলতে যাই নাকি? তাহলে চুপ থাক সিক্ত, শাকচুন্নির বড় ভাই বলে কথা, একটু সম্মান তো দিতেই হয়। এসব মনে মনে বলতে বলতেই হঠাৎ সিক্তর মনে হলো তার পাশ থেকে হাত বাড়িয়ে কেউ তার মুখের সামনে আইসক্রিম ধরে আছে। হুশ হতেই সিক্তর যেন ভিমরি খাওয়ার মতো অবস্থা। কাঁধটা হালকা ঘুরিয়ে দেখলো মায়া তার মুখের সামনে আইসক্রিম ধরে আছে, আর সে নিজেও সামনের দিকে তাকিয়ে অন্য হাত দিয়ে আইসক্রিম খাচ্ছে। এদিকে পেছন থেকে সবাই মায়ের বিষয়টি খেয়াল করতেই তারাও প্রচণ্ড অবাক হলো। আর শুভ্র বলল, আমার বোন মনে হয় একটু যেতে গিয়েছে, সরি রে মেহু। কথা শেষ করেই শুভ্র হাসতে লাগলো, তবে মায়া কোনো শব্দও করলো না। মায়ার রাগ, ক্ষোভ, খুশি কখনোই তেমনভাবে চেহারা দেখে বোঝা সম্ভব হয় না। এবারও বিষয়টা তেমন হলো। ও শুভ্রর কথায় রাগে নাকি বিরক্তিতে নাকি বিষয়টিকে স্বাভাবিকভাবে নিয়েই কাজটা করলো তা ঠিক কেউ বুঝতে পারলো না। সিক্ত আর কিছু না বলে ড্রাইভ করতে করতেই তার মুখের সামনে ধরে রাখা আইসক্রিমে বাইট দিতে লাগলো। এদিকে দু একবার আর চোখে মায়ের দিকে তাকিয়ে দেখলো সে একদম নির্বিকারে সামনের দিকে তাকিয়ে নিজের আইসক্রিম খেয়ে যাচ্ছে। সিক্ত একটু মুচকি হাসলো। এদিকে মায়া প্রথমেই সিক্তর একটা বিষয় খেয়াল করছে, গাড়িতে ওঠার সাথে সাথেই ওর হাতে থাকা কাগজে মোড়ানো ছোট বক্স টাইপের কিছুটা সে খুব তাড়াতাড়ি নিজের জ্যাকেটের ভেতরে পকেটে ঢুকিয়ে নেয়। জিনিসটাকে নিয়ে মায়ের মাঝে কিছুটা আগ্রহ থাকলেও এই বিষয়ে সিক্তকে জিজ্ঞেস করার মেয়ে মায়া নয়। তার আগ্রহ নিজের মাঝে ধামাচাপা দিয়ে বসে রইল, আর ভাবলো হয়তো সিক্তরই হয়তো কোনো দরকারি জিনিস, এতে এত কৌতূহলের কোনো কারণ নেই। বাড়িতে এসেই শপিংয়ের ব্যাগগুলো ড্রয়িং রুমের সোফাতেই রেখে যে যার মতো চলে গেল নিজেদের রুমে। এরপর ড্রেস চেঞ্জ করেই সবার আগেই নিচে চলে আসে সানায়া আর হিমা। এরপর সাথে সাথেই চলে গেল ইয়াসমিনার রুমে। ইয়াসমিনা সন্ধ্যার পর সবার জন্য অপেক্ষা করতে করতেই তার চোখে ঘুম নেমে আসার একটু ঘুমিয়ে পড়েছিল, যে কারণে তার মেহমানরা কখন এসেছে সে তার টেরই পায়নি। সানায়া আর হিমা গিয়ে তাকে ডেকে ড্রয়িং রুমে নিয়ে এলে একে একে সবাই নিজেদের ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো।
মায়া প্রথমেই ইয়াসমিনার জন্য নেওয়া সাদা কালো রঙের একটা দামি শাড়ি, একটা ব্র্যান্ডের সাদা কালো ঘড়ি, পারফিউম আর জুতো বের করে ইয়াসমিনাকে দেখালো। ইয়াসমিনা এই কালার কম্বিনেশনটা বরাবরই প্রিয়, আর মার পছন্দ করার জিনিস তার পছন্দ হবে না এমনটা তো হতেই পারে না। তাই খুব খুশি মনেই সে জিনিসগুলো গ্রহণ করলো। এদিকে ইয়াসমিনার জন্য নেওয়া জিনিসগুলো দেখে বাকি সবাইও মায়ের চয়েসের প্রশংসা করলো। বিনিময়ে মায়া শুধু মৃদু মুচকি হেসে গেল। এরপর রাতের খাওয়া দাওয়া 8টার মধ্যেই শেষ করে কিছুক্ষণ গল্পগুজব করে যে যার রুমে নিজেদের শপিং করা ব্যাগগুলো নিয়ে চলে গেল। রাত 9:30। সুব্রত গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমের আগে নিজের রুমের দরজাটাও বন্ধ করতে ভুলে গিয়েছে। মোটামুটি সবাই ডিনার শেষে যখন নিজের রুমে রেস্ট করতে ব্যস্ত, সেখানে হিমা আর সানায়া গিয়েছে আরেক কাণ্ড করতে। দোতলার ছাদে নানান হলুদ লাল রঙের ছোট ছোট লাইট দিয়ে পুরো ছাদ সাজিয়ে ফেলেছে। কাল ঈদ, আর আজ রাতে কিনা সবাই আরামে ঘুমাবে। এটা কি করে হয়? তাছাড়া মেহেদিও নেওয়া হয়নি। সানায়া প্রথমে মায়া, এরপর সাদাবকে ডেকে তুলেছে। এদিকে সাদাব চলে গিয়েছে তিহানকে ডাকতে, আর হিমা প্রথমে গিয়েছে শুভ্রকে ডাকার জন্য। কয়েকবার তার নাম ধরে ডাকার পরেও যখন ভেতর থেকে কোনো আওয়াজ এলো না, তখন হিমা সিদ্ধান্ত নিল দরজা ধাক্কানো। এই পদ্ধতি দরজায় ধাক্কা দিতে গেলে তখনই হুট করে সোজা রুমের ভেতরে চলে গিয়ে ধপাত করে ফ্লোরে পড়ে গেল। আশপাশে তাকিয়ে দেখলো পুরো রুম অন্ধকার। তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে রুমের লাইট অন করলো। সাথে সাথেই বিছানায় শুয়ে থাকা শুভ্র লাফ দিয়ে বসে পড়ল, যা দেখে হিমাও কিছুটা ভিমরি খাওয়ার অবস্থা। এমনিতেই সরাসরি কারো রুমে ঢুকে গিয়েছে, আবার এখন শুভ্রর এমন করে জেগে উঠল। সে তো দরজায় শুধু জোরে ধাক্কা দিতেই চেয়েছিল, কিন্তু দরজা যে খোলা থাকবে এটা কি হিমা জানতো নাকি? এরই মাঝে শুভ্র যখন বুঝতে পারলো তার রুমে কে তার সামনে দাঁড়িয়ে আছে, তখনই সাথে সাথে ভারিক্কি কণ্ঠে বলল, ওই তুই আমার রুমে কি করছিস? হিমা যেন আরো ভড়কে গেল। বেচারির চোখ মুখ কাঁদো কাঁদো হয়ে গিয়েছে। তা দেখে শুভ্র কপালে ভাঁজ ফেলে ভারিক্কি কণ্ঠে বলল, কি হলো, আবার কাঁদছিস কেন? কি হয়েছে? হিমা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি কাঁদছি না, আমি তো তোমাকে শুধু ডাকতে এসেছিলাম, আর দরজায় ধাক্কা দিতে গিয়ে সোজা রুমে চলে এসেছি। শুভ্র কিছুক্ষণ চুপ থেকে বলল, কাঁদছিস না ভালো কথা, কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে একটু পরেই তো চোখ দিয়ে পানি পড়বে। ভয় পাচ্ছিস কেন? আমার কি দোষ? আমি তো এসেছিলাম তোমাকে ডাকতে, তুমি তো আমাকে ওভাবে জিজ্ঞেস করে আমাকে ভয় পাইয়ে দিলে। আমি তো শুধু জিজ্ঞেস করেছি, এতেই ভয় পেতে হবে নাকি? আমি কি বাঘ নাকি ভাল্লুক? যেটাই হোক, এখানে কিসের জন্য এসেছিস সেটা বল। কালকে যে ঈদ ভুলে গিয়েছ? কালকে যে ঈদ সেটা তো আমিও জানি। কালকের সাথে আজকের কি সম্পর্ক? সানায়া আর আমি প্ল্যান করেছি আজকে সারা রাত, মানে প্রায় 12টা পর্যন্ত ছাদে আড্ডা দেব। সেখানে তোমাকেও যেতে হবে। পাগল নাকি? আমি সন্ধ্যার সময় তো বলেছিলাম আমি বাড়িতে এসে ঘুমাবো। তাহলে এসবের মানে কি? আমি যেতে পারবো না। তোরা যা ইচ্ছে তাই কর। তা বললে তো হবে না, সবাই চলে গিয়েছে, এখন তোমাকেও যেতে হবে। এরপর আবার দিদুনকেও ডেকে নিয়ে যেতে হবে। প্লিজ মানা করো না। শুভ্র ওর কথা শোনা শেষ করে ওর দিকে গম্ভীর চোখে তাকিয়ে রইল। এদিকে হিমা ভয়ে ভয়ে বরাবর খালি মুচকি হেসে যাচ্ছে। কিছুক্ষণ পর এক দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আর কি, চল। ঈদের আগের রাতটাও শান্তিতে ঘুমাতে দিলি না। সাদাব কয়েকবার সিক্তোর দরজায় লক করার পরও যখন সিক্ত দরজা খুলল না, তখন সাদাব সিক্তকে ডেকে নিয়ে আসার দায়িত্বটা মায়াকে দিয়ে নিচে তিহানকে ডাকতে চলে যায়। মায়া কয়েকবার দরজায় নক করলেও সিক্ত দরজা খোলে না। প্রায় অনেকক্ষণ পরে
সিক্ত এসে দরজা খুলল। এবারও কোনো টি শার্ট ছাড়া শুধু ট্রাউজার পরা অবস্থায়। সিক্ত দরজা খুলে তার সামনে দাঁড়িয়েছে। মাথার চুলগুলো একদম এলোমেলো হয়ে রয়েছে অগোছালোভাবে। সিল্কি হালকা কোঁকড়ানো চুলগুলো চোখের সামনে এলোমেলো হয়ে পড়ে রয়েছে। সিক্তর চোখে স্পষ্ট ঘুমের ছাপ। মায়া না চাইলেও সবকিছুই তার চোখে স্ক্যান হয়ে গেল। তবে তার মাঝে বিষয় ছাড়া স্বাভাবিক ছাড়া বরাবরের মতোই আলাদা কোনো অনুভূতি সৃষ্টি হলো না। সিক্ত কয়েকবার চোখ ঝাপটে নিয়ে তার সামনে থাকা মায়ার অবস্থাটা বুঝতেই বলল, মায়া তুমি এখন কোনো সমস্যা? কালকে ঈদ আর আজকে রাত জেগে সানায়া আর হিমা আড্ডার প্ল্যান করেছে, আপনি কি যাবেন? সিক্ত সাথে সাথেই কোনো উত্তর দিল না। কিছুক্ষণ সময় নিয়ে মায়াকে দেখার পর বলল, ঠিক আছে, আমি টি শার্ট পরে আসছি। মায়া ওকে বলে সেখান থেকে গেল। তবে যেতে যেতে বলল, আজকে তো তেমন গরমও পড়েনি, তাহলে এভাবে টি শার্ট ছাড়া থাকার মানে কি? সবাইকে ডেকে নিয়ে ছাদে সবার নানা আড্ডা, গান বাজনা শুরু হলো। বাড়িতে তো থাকা দুটো গিটার নিয়ে ছেলেরা নানা সুর তুলেছে। অন্যদিকে মেয়েরা হাতে মেহেদি পরছে আর সাথে গল্পও করছে। এদিকে ইয়াসমিনাকেও জোর করে ছাদে নিয়ে এসে জোর করে তাকে মেহেদি পরিয়ে দিয়েছে। ইয়াসমিনার যেহেতু আগেই ঘুমের অভ্যাস, তাই আর বেশিক্ষণ জাগাতে পারল না সে। কালকে ঈদ আর তোকে ভোর সকালেই উঠতে হবে, নানান কাজও পড়ে আছে। বেশি রাত জাগাটা আর তার সম্ভব হলো না। এক হাতে মেহেদি পরেই সে নিজের রুমে চলে গেল ঘুমাতে। ইয়াসমিনা চলে যাওয়ার পরে বাকি মেয়েরাও নিজেদের মেহেদি দেওয়া শেষ করলো। এদিকে সবাই মিলে প্ল্যান করলো ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলার। সবাই রাজিও হলো। একটা কাচের কোল্ড ড্রিঙ্কসের খালি বোতল নিয়ে খেলা শুরু হলো। প্রথমেই সানায়া বোতল ঘোরাতেই তা সিক্তর দিকে গেল। আর সানায়া মহা খুশি হয়ে বলতে লাগলো, ভাইয়া কি নিবেন? ট্রুথ, আমাদের ভাবির নাম বলেন। সানায়ার প্রশ্ন শুনে মোটামুটি সবাই তার দিকে উত্তর জানতে আগ্রহ নিয়ে তাকালো। সিক্ত মুচকি হেসে বলল, তেমন কেউ নেই। হ্যাঁ বললেই হলো নাকি? তাহলে এটা বলেন, লাইফে কয়টা রিলেশন করেছেন? একটাও না। কি বলেন এসব? ভাবি নই তো ঠিক আছে, তবে এমন কেউ তো আছে যাকে আপনার স্পেশাল কেউ মনে হয়। কে সে? হতেও পারে, তবে জানা নেই। শুভ্রর চোখে এখনো ঘুমের আভাস। আর মায়া তো মায়াই। শুভ্র আর মায়া বরাবরের মতোই স্বাভাবিকভাবে বিষয়গুলো উপভোগ করলেও বাকি সবাই সিক্তর কথা শুনে জোরে চিৎকার দিয়ে উঠল। আর সানায়া প্রফুল্ল মুখে সিক্তকে বলল, তার মানে নিশ্চিত কেউ আছে? তাই তো বলি, থাকবে না কেন? ভার্সিটির ক্রাশ বয়ের কোনো স্পেশাল পার্সন থাকবে না? এটা কি করে সম্ভব? সিক্ত মুচকি হাসলো আর বলল, বললাম তো আমি শিওর না। বললেই হলো নাকি? এগুলো সব বাহানা। আপনি শিওর না তো কি হয়েছে? আপনি নাম বলেন, তাহলেই হবে। আমরা সবাই কিন্তু আগ্রহ নিয়ে বসে আছি। ভাইয়া প্লিজ বলতে হবে কিন্তু। খেলার নিয়ম অনুযায়ী তো একটা করে প্রশ্ন করার কথা। সেখানে তুমি 3টা প্রশ্ন করেছো আর আমি 3টারই উত্তর দিয়েছি। এখন আর এটার উত্তর দিতে পারবো না। সিক্ত হাসতে হাসতে কথাটা বললে সানায়া মুখ ফুলিয়ে চুপ করে গেল। আবার সাথে সাথে সিক্তের উদ্দেশ্যে বলল, এবার আর কিছু বললাম না, নেক্সটে আবার আপনাকে পেলে আর ছাড়ছি না, দেখি তখন কি করেন। সিক্ত মুচকি হেসে বলল, ঠিক আছে। এবার আবারও বোতল ঘোরাতেই মায়াকে প্রশ্ন করার পালা এলো হিমার। তখনই হিমা বলল, কি নিবি? ডেয়ার, ইয়া, এই না হলো আমাদের বান্ধবী। এখন এই 4জন ভাইয়াদের মাঝে একজনকে প্রপোজ কর। হিমার কথা শুনে সবার আগ্রহ যেন আরো বেড়ে গেল। সবাই ভাবছে মায়া হয়তো প্রথমেই কাজটা করার জন্য মানা করে দিবে, কিন্তু কিছুক্ষণ
চুপ থাকার হুট করে মায়া বলে উঠল, ঠিক আছে। সবার যেন আশ্চর্য হয়ে গেল। মায়া প্রপোজ করবে, কিন্তু কাকে? ছেলে মেয়ে সবার মাঝেই এই প্রশ্ন। মায়া হুট করেই সাদাপের দিকে তাকিয়ে বলল, সাদাব ব্রো। আশেপাশে সবাই একবার মায়াকে দেখছে, তো একবার সাদাবকে। বেচারা সাদাব, সবাই তাকে এভাবে দেখে সেও ভড়কে গেল। সবার মাঝে এই কৌতূহল, এবার কি মায়া সাদাবকে প্রপোজ করবে? সাদাব মনে মনে বলছে, বইন, আমি তোরে বইনের নজরে দেখি, আর কাউরে পাইলি না, শেষে কিনা আমারেই। এরই মাঝে মায়া গট গট করে বলতে লাগলো, ইউ উইল বি মাই ভাগনা ভাগ্নের ফিউচার আব্বা। মায়ের কথা শোনার সাথে সাথেই চারপাশ সহ সবার মাঝে একদম নীরবতা ছেয়ে গেল। এটা ঠিক বলল মায়া। মায়া এটা বলল, কথাটা যেন কারো বিশ্বাসই হচ্ছে না। এরই মাঝে শুভ্র আর সিক্ত জোরে জোরে হাসতে লাগলো। সাদাপু বিষয়টা বুঝতে পেরে সেও হাসলো, সাথে বাকি সবাইও। তবে প্রথমে সিক্ত হেসেছে, কারণ মায়া ভাগনা ভাগ্নির কথা বলেছে, অথচ সাদাপুকে ওর বোন মনে করে। মায়া যে সানায়ার পক্ষ থেকে কথাটা বলেছে এটা বুঝতে পেরেই সিক্তর হাসি পেয়েছে। এদিকে শুভ্র হেসেছে মায়ার ছোটবেলার মতো উদ্ভট সব কথাবার্তা শুনে। এদিকে হিমা আবার হুট করে বলতে লাগলো, এটা তো ঠিক না মায়া, তোকে প্রপোজ করতে বলেছিলাম, কিন্তু এটা তুই কি করলি? তাহলে তো গেমটা হলো না। মায়া নির্বিকারে বলল, ভার্সিটিতে পড়িস, প্রপোজ মানে তো নিশ্চয়ই জানিস। জানবো না কেন, অবশ্যই জানি। প্রপোজ মানে প্রস্তাব দেওয়া। তো আমি তো সেটাই করেছি। তুই স্পেসিফিক ভাবে কিছু পত্নী, এটা তো তলব। ডিফল্ট আমার না। মায়ের কথা শুনে আবারও প্রত্যেকে হাসতে লাগলো। এদিকে শুভ্র হাসতে হাসতে বলল, হিমা, তুই আর যাই হোক না কেন, মায়ের এইসব পেঁচানো লজিকের সাথে কখনোই জিততে পারবি না। এটা ওর এক প্রকার হিডেন ট্যালেন্ট। এরপর একে একে প্রায় অনেকক্ষণ ধরে এই গেম খেলার পর সবার এবার সময় এলো সিক্তর। সিক্তর ডেয়ার নিলে ওকে গিটার বাজিয়ে একটা গান গাইতে বলা হলো। ও চাঁদের দিকে তাকিয়ে গান গাইতে লাগলো, বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি না হয় বামন হয়ে চাঁদে হাত বাড়াই, ঝলসে যাবো জানি, মানছে না মন খানি, পাবো না জেনেও মিছিমিছি কেন তোমাকে ছুতে চাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই পর জনমে চাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই পর জনমে চাই। পরদিন ঈদের ভোর সকালেই প্রত্যেকেই সকাল সকাল ঘুম থেকে উঠেছে। যদিও রাতে তাদের ঘুমাতে অনেক দেরি হয়েছে, তবে ঈদের সকালে উঠতে কেউই দেরি করেনি। এদিকে ইয়াসমিনা বেলা ওঠার আগেই বাড়ির সব সার্ভেন্ট সহ সে নিজেও রান্না থেকে শুরু করে নানান কাজ তোড়জোড় শুরু করে দিয়েছে। ইয়াসমিনা নিজের হাতে আর কিছু করিক বা ঈদের সকালে পায়েস সেমাই কিংবা যে কোনো ডেজার্ট সে নিজে হাতেই তৈরি করবে। এরপর তার বাড়ির সবাইকে দিয়ে নিয়ে নিজেও খাবে। আর এবার তো তার এতগুলো মেহমান আছে। ইয়াসমিনা তার বাড়ির সে সকল সার্ভেন্টদের ঈদের 2 দিন আগে ছুটি দেয়, যাদের পরিবার পরিজন রয়েছে। আর বাকি বেশিরভাগ সার্ভেন্টই এতিম কিংবা একদম পরিবার ছাড়া। তাদের আপন বলতে এই ইয়াসমিনার দয়া কিংবা আশ্রয়েই তাদের জীবনটা সুখকর হয়েছে। আর প্রতি বছর তাদের যেহেতু যাওয়ার কোনো রাস্তা থাকে না, তাই তারা ইয়াসমিনার সাথেই ঈদ করে। একে একে 7জনই নিচে এসে দেখে ইয়াসমিনা সহ একে অপরের সাথে বাড়ির সকলের ঈদ মোবারক জানিয়ে ঈদের আবারও নিজেদের রুমে চলে গিয়েছে। এরপর সবাই সকাল সকাল গোসল করে যার যার ঈদের জামা পরে প্রত্যেকেই নিচে নেমে এলো। এদিকে ইয়াসমিনার
সকালের সব রান্নার আয়োজন শেষ। সে নিজেও গোসল করে মায়ার দেওয়া শাড়ি অর্নামেন্টস পরে তৈরি হয়েছে। এখন সে সহ আরও কয়েকজন সার্ভেন্ট মিলে ডাইনিং টেবিলের উপর খাবার সাজাচ্ছে। কিছুক্ষণের মাঝে ছেলেরা নিচে নেমে এলো। একটুখানি মিষ্টি মুখ করেই প্রত্যেকে ঈদের নামাজে যাবে। সিক্তর পরনে গতকালের কেনা কালো পাঞ্জাবি, জুতো হাতে পরা কালো রঙের ব্যান্ডের ঘড়ি, চুলগুলো জেল দিয়ে ব্যাক ফ্রাশ করে সেট করা। সাদাব সহ প্রত্যেকেই নিজেদের পছন্দ করে কেনা ড্রেস আপে তৈরি হয়েছে। এদিকে তাড়াতাড়ি করে সাজগোজ করতে করতেই সানায়া আর হিমাও প্রফুল্ল মুখে হাসতে হাসতে নিচে নেমে এলো। এসেই সানায়ার চোখে পড়ল সাদাফের উপর। সাদাফ আর তার ড্রেস একদম মিলে গিয়েছে। মনে মনে ভাবলো, ইচ্ছে করেই তাহলে সাদাফ তাকে এই ড্রেসটা নিতে বলেছিল। আবার মনে মনে খুশিও হলো। সানায়াকে এভাবে এক পলক দেখে সাদাফেরও বেহাল অবস্থা মুখ থেকে অস্পষ্টভাবে বেরিয়ে এলো, হায়রে আমার আগুন পাখিরে। এদিকে আবার হিমার চোখ গিয়েছে তিহানের উপর। তিহানের গায়েও একটা হালকা পার্পেল কালারের পাঞ্জাবি, সাথে সাদার কম্বিনেশন করে বাকি অর্নামেন্টসগুলো পড়েছে। তিহান আর হিমার ড্রেস আপ অনেকটা মিলে যাওয়ায় হিমার তো আরও মহা খুশি। বারবার মনে হচ্ছে শুভ্রকে ধন্যবাদ দিচ্ছে তাকে এই ড্রেসটা পছন্দ করে দেওয়ার জন্য। ভাবছে শুভ্রর দেখা পেলে একবার এমনিতেই থ্যাঙ্কস বলে দিবে, কিন্তু আশেপাশে খুঁজে কোথাও শুভ্রকে দেখতে পেল না। একটু ভালো করে দেখতেই দেখলো শুভ্র উল্টো ঘুরে সোফায় বসে মাথা নিচু করে কি যেন করছে। হিমা শুভ্রর পেছন পাশে থাকায় প্রথমে শুভ্রর মাথাটা ছাড়া আর কিছু দেখতে পেল না। হিমা কাছে গিয়ে দেখলো শুভ্র তার জুতো ঠিক করছে। হিমা তাড়াতাড়ি করে সামনে দাঁড়িয়ে থ্যাঙ্কস বলল ঠিকই, কিন্তু শুভ্র মাথা তুলে তাকেই হিমার হাস্যোজ্জ্বল মুখটা কেমন যেন নিভে এলো। শুভ্র হিমার দিকে আশ্চর্যভাবে তাকিয়ে থাকার পর উঠে দাঁড়ালো আর বলল, হঠাৎ থ্যাঙ্কস কিসের জন্য? হিমা সময় নিয়ে শুভ্রর ড্রেস আপ দেখে ভাবলো, আর তার শুভ্র ভাইয়ার ড্রেস আপ তো একদম মিলে গিয়েছে। তার মানে কি ভাইয়া তার সাথে ড্রেস আপ মিলিয়ে আমাকে ড্রেস পছন্দ করে দিয়েছে? আরে না না, এমনটা কেন ভাবছি? এই কালারটা হয়তো ভাইয়ার পছন্দ তাই কিনে দিয়েছে। আর এমনিতেও ড্রেসটা তো সত্যিই সুন্দর। কিরে কিছু বলছিস না যে? ও, ড্রেসটার জন্য থ্যাঙ্কস, অনেক পছন্দ হয়েছে। হুম, ড্রেসটা তো সুন্দর, কিন্তু তোকে মানায়নি। মানে? মানে তোকে দেখতে পুরো শ্বেতাঙ্গ বেগুনের মতো লাগছে। শুভ্র হেসে দিতেই হিমা মুখ ফুলিয়ে বলল, আর তোমাকে পার্পেল কালারের মূলার মতো। বলেই একটা ভেঙচি কেটে সেখান থেকে সরে পড়ল। এদিকে শুভ্র জোরে জোরে বলতে লাগলো, দাঁড়া, তোকে আরেকবার পাই, আমাকে আর পাবা না, তোর সালামিও নাই, বললেই হলো, এটা তো আমি নিয়েই ছাড়বো। হিমা চলে যেতেই শুভ্র হঠাৎ খেয়াল করলো তিহানের ড্রেসটাও দূর থেকে দেখতে অনেকটা তার মতোই, তবে ডিজাইনের অনেক ডিফারেন্স আছে। কি যেন ভেবে হুট করেই শুভ্র মুচকি হাসলো। আশেপাশে সবাই থাকলেও কোথাও মায়ার দেখা নেই। ইয়াসমিনা মায়ার বিষয়ে সানায়া আর হিমাকে জিজ্ঞেস করলে ওরা বলল মায়ার আসতে একটু দেরি হবে, ওর কি নাকি কাজ আছে, ওটা শেষ করে আসবে। এদিকে নামাজের দেরি হবে দেখে ইয়াসমিনা ছেলেদের সহ সানায়ার হিমাকেও খাবার খেতে বসতে বলল, একটুখানি মিষ্টি মুখ করে যেন নামাজে যায়। সবাই যখন নাস্তা করায় ব্যস্ত, হঠাৎ তখনই সিঁড়ি দিয়ে নেমে আসতে থাকা মায়ার আগমন হলো। মায়ার দিকে কারো নজর পড়ার আগেই হঠাৎ নজর পড়ে যায় বসে থাকা সেমাই খেতে থাকা সিক্তর। এতেই বাঁধিয়ে ফেলে আরেক কাণ্ড। মায়াকে দেখার সাথে সাথেই তার চোখ মায়ার দিকে আটকে যায়। গতকালকে সেলারের সাথে এত জোরাজুরি করা কালো ড্রেসটাই মায়া পড়েছে। প্রথমে একটু
ঝটকা খেলেও পরে ভাবলো বিষয়টি অস্বাভাবিক না। তার মানে ওই শপিং মলের ওনার এই চৌধুরীরই। কিন্তু এসব ভাবনার যে এখন বিন্দু পরিমাণ সময় নেই তার। তার চোখে এখন সিঁড়ি দিয়ে নামতে থাকা কালো রঙের সাজসজ্জায় আবৃত এক মায়াপুরীর ঘোর লেগেছে। মায়া সোনালি সুতোয় খচিত কালো রঙের জামাটার সাথে হালকা উঁচু কালো হিল, হাতে শুধু একটা কালো রঙের ঘড়ি, দোপাট্টা এক পাশে নিয়ে অন্য পাশে হালকা কাল করা কোমর পর্যন্ত চুলের কিছুটা অংশ ছড়িয়ে দিয়েছে। বাকি চুলগুলো পিঠের পেছনে হাঁটার তালে তালে মৃদু দুলছে। আবার সানায়ার হিমর মতো হাতে কানে কিংবা গলায় নেই কোনো ভারী কাজের অর্নামেন্টস, শুধু মাঝারি সাইজের হালকা কাজ করা কালো রঙের কানের দুল পরা। আবার চেহারাতেও নেই তেমন কোনো মেকআপ, শুধু হালকা করে ঠোঁটের মাঝে গাঢ় রঙের লিপস্টিক দিয়ে চারপাশ হালকা করে ব্রাশ দিয়ে ছড়িয়ে দেওয়া। আর এই ঠোঁটটাই যেন বেশি আকর্ষণীয় লাগছে। আর চোখেও শুধু হালকা করে একটা আইলাইনার দেওয়া। মেকআপ হিসেবে তার এতটুকুই। মায়া এসব মেকআপের প্রতি ইন্টারেস্ট না হলেও তার ড্রেসিং কিংবা মেকআপ সেন্সে যথেষ্ট ভালো। আর তার মনে যত কম সাজা যায় ততই ভালো। কিন্তু এদিকে মায়ের সাজসজ্জার ব্যাখ্যা করার মাঝেই শিখত না চাইতেই ডান হাতে থাকা ছোট চামচটা হুট করেই বাটিতে না রেখে ফুলে টেবিলের পরে গেল। আর হঠাৎই বুকের বাঁ পাশে হাত দিয়ে একটু জোর আওয়াজে ধীর গতিতে বলে ফেলল, আ। হঠাৎ কারো করেই প্রথমে চামচ রাখার শব্দ, এরপর সিক্তর এমন কাজে সবাই ঘুরে তার দিকে তাকিয়ে রইল। এদিকে হঠাৎ এই বুকের বাঁ পাশে ব্যথার কারণ যে সিক্ত নিজেও বুঝতে পারছে না। সিঁড়ি দিয়ে নামতে নামতেই হঠাৎ সিক্তর বিষয়টি মায়াও খেয়াল করে তাকালো। সবাই সিক্তর দিকে তাকিয়ে রয়েছে দেখে সিক্ত বেচারার নিজের অবস্থা বেহাল। এরই মাঝে ইয়াসমিনা চিন্তিত সুরে সিক্তকে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা, কোনো সমস্যা? বুকে ব্যথা করছে। সিক্ত কি বলবে বুঝতে পারলো না, আবার না বলেও উপায় নেই। জি দিদুন, হঠাৎ করেই কেন যেন বুকে চাপ দিল। কি বলো, সিরিয়াস কিছু? ডাক্তার ডাকবো? না না, ডাক্তার ডাকতে হবে না, বেশি করে পানি খেয়ে নিচ্ছি, সেরে যাবে। আচ্ছা ঠিক আছে, তবে কোনো সমস্যা হলে বলো কিন্তু। অবশ্যই। এদিকে হিমার নজর মায়ের দিকে পড়ায় সে বলে উঠল, এই তো মায়া এসে গিয়েছে, চল বসে পড়। মায়াও কিছু না বলে একবার সিক্তকে দেখে চেয়ার টেনে বসে পড়ল। আর সিক্ত মনে মনে চিন্তা করতে লাগলো, হঠাৎ হলোটা কি? ঈদের নামাজ শেষে বাড়িতে আসতেই মেয়েরা সালামি চাইতে, ছেলেরা দিতে নারাজ। এসব নিয়ে আবার নতুন ঝগড়া। কাহিনীর পর পর খাওয়া দাওয়া শেষ করে সবাই বিকেলে সবাই হিমা আর সানায়ার বাড়িতে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর ইয়াসমিনা সহ প্রত্যেকেই সানায়ার হিমার বাড়িতে বেড়াতে যায়। আর ফিরতে ফিরতে প্রায় রাত 8টা বেজে যায়। সানায়ার হিমার বাবা মা তাদের থাকতে বললেও ইয়াসমিনা তাদেরকে ভালোভাবে বুঝিয়ে আবারও সানায়ার হিমাকে চৌধুরী বাড়িতে নিয়ে আসে। এরপর যে যার রুমে রেস্টের জন্য চলে যায়। মোটামুটি এভাবেই তাদের ঈদের দিনটা কেটে যায়। রাত 2টো পেরিয়ে 3টে বাজতে চলল। মায়া লাইট অফ করে তার রুমে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এরই মাঝে সে অনুভব করে তার রুমের দরজায় কেউ নক করছে। মায়া কোনো মতে নিজের ঘোর থেকে ছাড়িয়ে ফোনের টাইম দেখতে অবাক হয়ে যায়। রাত এখন 2টা বেজে 46 মিনিট। এই সময় আবার কার কি দরকার পড়লো? একবার ভাবলো, এখন এই টাইমই একজনই আসতে পারে, সে হলো সিক্ত। এই সিক্তর কি তার কাছে মাঝরাতেই আসতে হয়? সারাদিন করেটা কি? মায়ার মনের মাঝে এই নিয়ে বিরক্তির ছাপ থাকলেও তার কোনোরূপ প্রভাব নিজের চেহারায় না ফেলিয়ে শুধু ফোনের লাইটটা অন করে দরজাটা খুলে দিল।
মায়া যা ভেবেছিল তাই তার সামনে সত্যিই দাঁড়িয়ে আছে। মায়া মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। কিছু লাগবে মিস্টার সিক্ত? সিক্ত মুচকি হেসে বলল, কি তোমাকে? মায়া কপালে মৃদু ভাঁজ ফেলে বলল, মানে মানে তোমাকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে। এত রাতে কোথায়? আমাকে এতদিনে একটুও তো ভরসা করতে পেরেছো তাই না? তাহলে এত প্রশ্ন করছো কেন? এত প্রশ্ন করার মেয়ে তো তুমি নয়। শুধু একটা জায়গায় নিয়ে যাব, আর কিছু নয়। কিন্তু মিস্টার সিক্ত, রাতটা তো আর কম হয়নি। সিক্ত মুচকি হেসে বলল, ভয় পাচ্ছ নাকি? মায়া কপালে ভাঁজ ফেলে বলল, এই একই প্রশ্ন শুনতে আমার বিরক্ত লাগে। সিক্ত শব্দহীনভাবে হেসে বলল, জানি, এই জন্যই তো বলি। আচ্ছা শোনো, এত টেনশনের কিছু নেই। আমি তোমার কিছু করলে তোমার দিদুন আমাকে এমনিতেই উপরে পাঠিয়ে দিবে, আর জায়গাতেও তো তোমাদেরই। মায়া কিছু বলল না। সিক্ত আবারও বলল, তাহলে চলো যাবে। আমি তো যেতেই পারি, কিন্তু দিদিন তো কখনোই রাজি হবে না। এটার চিন্তা করতে হবে না, এটার ব্যবস্থাও করে ফেলেছি। মানে দিদুন রাজি হয়েছে। এটা কি করে হলো? তোমাকে কে বলল? তোমার দিদুনকে আমি রাজি করাতে গিয়েছি। মায়া কিছু না বলে তার কপালের ভাঁজটা দৃঢ় করলো। সিক্ততা লক্ষ্য করে মুচকি হেসে বলল, আমরা পালিয়ে যাব। মায়ার কপালের ভাঁজ ছেড়ে গিয়ে মুখ থেকে আপনা আপনি ভাবেই বেরিয়ে এলো, কে? সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।